বর্তমান দুনিয়া, বর্তমান জাগতিক অবস্থা সম্পর্কে আপনারা এখন থেকে 100 বছর আগের চিন্তাটা এখানে এসে বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাহলে এখন থেকে ফলপ্রসূ হবে না। আমরা সামনে কি করবো? একটা হলো দিনই শিক্ষা, নিজে আমল করার জন্য। নিজে আমল করার জন্য 12 বছর পড়ার কোনো প্রয়োজন নেই। নিজে আমল করার যতটুকু প্রয়োজন আমাদের নুরানি হিসাবে যথেষ্ট। যদি নিচের সনদগুলো না হয়, তাহলে শুধুমাত্র দাওরি সনদ আমরা কোনো কাজে লাগাতে পারবো না। হ্যাঁ, বর্তমান কালে জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা হয়েছে সারা দুনিয়ায়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এগুলোর সঙ্গে আমাদের ওলামায়ে কেরামের এই মাদ্রাসাগুলোদের সম্পর্ক নাই। নিজেদের অবস্থান আলাদা করে রেখে মেন স্ট্রিমের থেকে সনদ নেওয়া, এরকম কিছু প্রস্তাব বেড়ে আসছে। এই প্রস্তাবটিকে এখন পুনর্বিবেচনা করার সময় আসছে। এখন আমাদের মুস্তাকিল হতে হবে, আমাদের স্বতন্ত্র হতে হবে। শুধু স্বকীয়তা রক্ষা নয়, স্বতন্ত্র হতে হবে। এবং সেই স্বতন্ত্র হতে হবে মেন স্ট্রিমকে ধারণ করে। কওমি মাদ্রাসা মূলত ঐতিহ্য ধরে রেখেছে, আমাদের মৌলিক শিক্ষাগুলো শুধু ধরে রেখেছে, কিন্তু দেশ এবং জাতি পরিচালনা, দেশ ও জাতির উন্নতির কাজ করার মতো। এবং এখন যে প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্র প্রসারের জন্য, এই ক্ষেত্রে আমাদের কওমি মাদ্রাসার বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তা মোটেই তার এই প্রয়োজন মোটানোর মতো নয়। এগুলো সংস্কার, ব্যাপক সংস্কার প্রয়োজন। দাওরায়ে হাদিসের এই সনদে মাস্টার্সের সমমান দেওয়া হলেও একটা কার্যকারিতার জন্য নিজের সনদগুলোর প্রয়োজন, সনদের স্বীকৃতি প্রয়োজন। তাছাড়া এই সনদের কোনো জায়গায় কাজে লাগছে না। আমাদের স্বকীয়তা বজায় থাকে। স্বকীয়তা হলো কি, আগে সেগুলো নির্ধারণ করা প্রয়োজন। আমরা স্বকীয়তা বলি, স্বাতন্ত্র বলি, আমাদের শখসিয়াত বলি, আমাদের ইমতিয়াজ বলি, এগুলো সব হচ্ছে গোলমোল কথা, ভেগ টার্ম। দিস আর ভেগ টার্মস, এগুলো সব অস্পষ্ট কথা। অত্যন্ত সুলিখিত একটা প্রবন্ধ আমরা শুনলাম, এখানে অনেক প্রস্তাব এখানে এসছে। আসলে কওমি মাদ্রাসার ঐতিহ্য, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার অবদান, এগুলো নিয়ে আলোচনার প্রয়োজন তেমন নাই। এই বিষয়গুলো এখন স্বীকৃত এবং ব্যাপকভাবে মানুষের এখন জানা হয়ে গেছে। কওমি মাদ্রাসা নামে যে মাদ্রাসাগুলো এখন আমরা জানি, এটা নতুন কোনো শিক্ষা ব্যবস্থা নয়, মূলত পুরনো শিক্ষা ব্যবস্থা। ব্যবস্থাপনাটা হয়েছিল দারুল উলুমের মাধ্যমে, যে জনগণের স্বতঃস্ফূর্ত তাদের যে অবদান, সহায়তা, তার মাধ্যমে পরিচালিত হবে। এই জন্য নাম হয়েছে কওমি মাদ্রাসা। এখানকার সিলেবাস, এখানকার শিক্ষা নীতি, এখানকার ব্যবস্থাপনা মূলত আগের থেকে চলে আসছে। তো ব্রিটিশ পিরিয়ডে যখন আমরা পরাধীন ছিলাম, তখন নতুন প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই জন্য আমরা সবাই দারুল উলুম দেওবন্দের অনুসারী বলে পরিচয় দিই। 1947 সালে যখন আমাদের উপমহাদেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়, তখন নতুন করে চিন্তা ভাবনা প্রয়োজন ছিল, যেটা আমাদের পূর্বসূরীরাও স্বীকার করেছেন। সেই চিন্তা ভাবনাটা যথাযথ হয় নাই বা করা হয়নি বলেই আমরা বর্তমানকালে আমাদের এই কওমি মাদ্রাসার অঙ্গনে অনেক সংকট, সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করছি। এখানে যে বিষয়গুলো এসেছে, কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের বলতে এখানে কিছু সিলেবাসের ব্যাপার এখানে এসেছে। যে আসলে কওমি মাদ্রাসার যে সিলেবাস, দর্শে নিজামি, মূল দর্শে নিজামি ছিল পূর্ণাঙ্গ। ওই যুগের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমষ্টি ছিল এই শিক্ষা ব্যবস্থা, এই সিলেবাস। কিন্তু দারুল উলুম দেওবন্দ যখন চালু হয়, তখন শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় স্বকীয়তা রক্ষা করার স্বার্থে সিলেবাস সংকীর্ণ করে চালু করা হয়েছিল। এবং এখানে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির যে সিলেবাস এখানে উল্লেখ করা হয়েছে 1928 সালে, তখনও কিন্তু আমরা পরাধীন ছিলাম। পরাধীন যুগের উপযোগী করে, পরাধীন যুগেও আলেমরা কীভাবে টিকে থাকতে পারে, দ্বীনি শিক্ষা কীভাবে টিকে থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু প্রস্তাবগুলো করা হয়েছিল। অতএব ওই প্রস্তাবগুলো হুবহু এখনকার দিনে
আমাদের প্রয়োজন নাও হতে পারে, বরং এর চেয়ে আরও অনেক ব্যবস্থা প্রয়োজন। এখানে সবগুলো প্রয়োজন একটা অধীনতামূলক, নিজেদের অবস্থান আলাদা করে রেখে মেন স্ট্রিমের থেকে সনদ নেওয়া, এরকম কিছু প্রস্তাবকারী আসছে। এই প্রস্তাব থেকে এখন পুনর্বিবেচনা করার সময় আসছে। এখন আমাদের মুস্তাকিল হতে হবে, আমাদের স্বতন্ত্র হতে হবে, শুধু স্বকীয়ত রক্ষা নয়, স্বতন্ত্র হতে হবে। এবং সেই স্বতন্ত্র হতে হবে মেন স্ট্রিমকে ধারণ করে। এই মেন স্ট্রিম মানে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা সেকুলার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে ওইটা এখন মেন স্ট্রিম হয়ে গেছে, আর আমাদেরটা এখন আমরা কোণঠাসা হয়ে গেছি। ওইটাকে ধারণ করে বরং ওইটাকে প্রভাবিত করার মতো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করার প্রয়োজন ছিল, এখনও আছে। সেই জন্য কিছু বাস্তব চাহিদা আছে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে, আমাদের ধর্মীয় শিক্ষা সেখানে সিলেবাস 3টা। আপনারা মাদ্রাসা পড়ে সবাই জানেন, মেশকাত শরীফে হাদিসটা আছে, আল ইলমু সালাসা, আয়াতুন মুহকামা আও সুন্নাতুন কায়মা আও ফরিজাতুন আদেলা ওমা কানা সিওয়া যালিকা ফাহুয়া ফাজল। কোরআন মজিদ, হাদিস এবং ফিকহ, এই 3টে মূলত অপরিবর্তনীয় বিষয়বস্তু। আর এছাড়া বাকি সব কিছু সহযোগী এবং সেগুলো সব পরিবর্তনশীল। তো আমাদের ওই সিলেবাস ঠিকই থাকবে, কিন্তু বর্তমানকালে জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা হয়েছে সারা দুনিয়ায়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এগুলোর সঙ্গে আমাদের ওলামায়ে কেরামের এই মাদ্রাসা পড়ুয়াদের সম্পর্ক নাই। এরপরে দুনিয়া আরও এগিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও, এবং এরপরে নতুন বিশ্ব ব্যবস্থা 1960-এর দশকে পরিবর্তন হয়েছে, 1970-এর দশকে পরিবর্তন হয়েছে, 80-এর পরিবর্তন হয়েছে, 2001 সালের পরে বিশ্ব ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের প্রভাব পড়েছে আমাদের সব ক্ষেত্রে, এবং ওই বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার মতো জনগোষ্ঠী তৈরি করার উদ্দেশ্যে এখন শিক্ষা ব্যবস্থা, এগুলো সম্পর্কে আমাদের একেবারে মোটেই আমাদের অবগতি নেই, পরিচিতি নেই। অতএব ওই বিশ্ব ব্যবস্থাকে যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন করা প্রয়োজন। আমাদের যে মৌলিক বিষয়গুলো ঠিক রেখে এর সহযোগী বিষয়গুলোকে আমাদের হাত দেওয়া, সেগুলোকে অ্যাকোমোডেট করা নেহাত প্রয়োজন। সেই আলোকে শিক্ষা ব্যবস্থা এখন তৈরি করা হয় নাই। কওমি মাদ্রাসা মূলত ঐতিহ্য ধরে রেখেছে, আমাদের মৌলিক শিক্ষাটুকু ধরে রেখেছে, কিন্তু দেশ এবং জাতি পরিচালনা, দেশ ও জাতির বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো, এবং এখন যে প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্র প্রসারের জন্য, এই ক্ষেত্রে আমাদের কওমি মাদ্রাসার বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তা মোটেই তার এই প্রয়োজন মোটানোর মতো নয়। এগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন। আপনারা জানেন বর্তমানে এই যে 2018 সালে যেটা প্রস্তাব দাওরা হাদিসের সনদটা স্বীকৃত হয়েছে, এখন এই মহলে সব ক্ষেত্রে আলোচনা হচ্ছে যে স্বীকৃতিটা দ্বারা আমরা কি পেলাম। এটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ একটা বিষয়। আমি বলতে পারি একটা প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পরে এরপর যে ব্যাপক পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, আমরা তা দৃশ্যমান কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না, এবং সে কারণে এখন আমরা থেমে আসি। এবং এখন আমাদের নতুন প্রজন্ম যারা নাকি দাওরা হাদিস পড়ে বের হচ্ছে, তাদের মধ্যে আমি তো বলতে পারি যে একটা হতাশা কাজ করছে, যে আমরা সামনে যে কী করব। একটা হলো দ্বীনি শিক্ষা, নিজে আমল করার জন্য 12 বছর পড়ার কোনো প্রয়োজন নেই। নিজে আমল করার যতটুকু প্রয়োজন আমাদের নূরানি হিসাবে যথেষ্ট। তার উপরে কেন যাবে? তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য। তাফাক্কুহ ফিদ্দীন সবাই হাসিল, ফালাউলা নাফার মিন কুল্লি ফারকাতিন মিনহুম তায়ফা, ফিরকা মাত্র একটা তয়ফা, মাত্র একটা তয়ফা, মাত্র একটা সীমিত সংখ্যা। কিন্তু আমরা যে হারে মুতাফাক্কিহ তৈরি করছি, সত্যিকার মুতাফাক্কিহ হচ্ছে না, এবং তাদের কর্মক্ষেত্র সংকুচিত। অতএব এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমি সর্বশেষ অবস্থায় যেটা জানি যে দাওরা হাদিসের এই সনদকে মাস্টার্সের সমমান দেওয়া হলেও একটা কার্যকারিতার জন্য নিচের সনদগুলোর প্রয়োজন, সনদের স্বীকৃতি প্রয়োজন। তাছাড়া এই সনদের কোনো জায়গায় কাজে লাগছে না, কোনো জায়গায় শুধুমাত্র একেবারে সীমিত এতটুকু হতে পারে
যে সরকারি মাদ্রাসা, সরকারি মসজিদের ইমাম হতে পারে এবং আর হতে পারে কাজী ইত্যাদি, এগুলো হতে পারে। কিন্তু আসলে সনদটা যে কারণে মূল্য নেওয়া হয়েছিল সে তার কোনো ক্ষেত্রে এটা কাজে লাগছে না। কারণ এই সনদ দিয়ে কোনো জায়গায় চাকরিও করতে পারে না, তারা গ্রামের টিচারও হতে পারে না, হাই স্কুলের ধর্মীয় শিক্ষক হতে পারে না, কলেজ ইউনিভার্সিটির দূরের কথা। যদি সরকারি চাকরি, এখানে কোনো বিশেষ পরীক্ষা দিয়ে থাকে এবং সরকারি কোনো চাকরি যেখানে MA পাস কিংবা আলিয়া মাসে কামেল পাস, এই এই সনদধারীরা সেই সব জায়গায় অবতীর্ণ হতে পারেন। আমাদের এই সনদধারী কিন্তু সেখানে পারে না পারার কারণ হচ্ছে যে নিচের সনদগুলোর স্বীকৃতি নেই। নিচের সনদগুলোর স্বীকৃতি নেওয়ার ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের মধ্যেই বর্তমানে এখন দ্বিমত আছে। তারা অনেক আশঙ্কা করেন এই সনদ যদি স্বীকৃতি নেওয়া হয় তাহলে আমাদের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে। অতএব প্রথমেই আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে ফজিলত সানবিয়া উলিয়া এবং সানবিয়া আম্মা, যে স্নাতক, তারপরে HSC এবং SSC স্তরের এই সনদের স্বীকৃতি নেওয়ার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন না থাকে তাহলে আলোচনার কোনো প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন থাকে তাহলে কিভাবে নেওয়া যায় এবং কিভাবে আমাদের স্বকীয়তা বজায় থাকে, স্বকীয়তাগুলো কি আগে সেগুলো নির্ধারণ করা প্রয়োজন। আমরা স্বকীয়তা বলি, স্বাতন্ত্র বলি, আমাদের শখসিয়াত বলি, আমাদের ইমতিয়াজ বলি, এগুলো সব হচ্ছে গোলমোল কথা, ভেগ টার্ম, দিজ আর ভেগ টার্মস, এগুলো সব অস্পষ্ট কথা। হটে যাওয়ার স্বকীয়তা, আমাদের স্বকীয় সেগুলো এখন আমাদের কাছে পরিষ্কার না। আমার মনে হয় আমাদের কাছে অনেক পরিষ্কার যে স্বকীয় বলতে আমরা কি বুঝি, আমরা কোনগুলো রক্ষা করতে চাই, কোন এলিমেন্টসগুলো আমরা রক্ষা করতে, কোন দিকগুলো রাখতে, এগুলো আমাদের কাছে পরিষ্কার না। সেগুলো তো পরিষ্কার যদি হয় তাহলে আমরা তখন সামনে আগাতে পারবো যে এই দিকগুলো আমরা অক্ষুণ্ণ রেখে আমরা ডেভেলপমেন্টের চেষ্টা করব। এগুলো পরিষ্কার না। সেজন্য আমি তো মনে করি যে আমাদের নতুন প্রজন্ম ঠিকই সবাই আগ্রহী যে আমাদের নিচের স্তরের সনদগুলোর স্বীকৃতি প্রয়োজন। এইটা আমার মনে হয় যে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা মনে হয় এই ব্যাপারে দ্বিমত করার মানুষ খুবই কম। কিন্তু আমাদের থেকে যারা সিনিয়র বা আমার পর্যায়ে মনে করি আমার মতো যারা, তাদের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট দ্বিমত আছে, দ্বিধা আছে যে এই সনদগুলো আমাদের প্রয়োজন আছে কি না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে হ্যাঁ, প্রয়োজন আছে। যদি নিচের সনদগুলো না হয় তাহলে শুধুমাত্র দাওরাই সনদ আমরা কোনো কাজে লাগাতে পারবো না। হ্যাঁ, যারা আশঙ্কা করছেন যে নিচের সনদগুলি আমাদের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে, ওই যে বললাম প্রথমে আমাদের স্বকীয়তাগুলোর এই এলিমেন্টগুলো, উপাদানগুলো কি সেগুলো আমরা নির্ধারণ করতে হবে, সেগুলো কীভাবে রক্ষা করা যায় সেগুলি ব্যবস্থা নিতে হবে। যদি আমরা ব্যবস্থা নিতে তাহলেই এই আলোচনা আমাদের সফল হবে, সার্থক হবে। আর তাহলে শুধুমাত্র আমাদের গোল টেবিল বৈঠক করে এরকম আলোচনা আরও হচ্ছে, এটার ফল আমাদের পাওয়া খুবই সীমিত থাকবে। সেজন্য আমি আপনাদের যারা আয়োজন করছেন আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনাদের আগ্রহ আছে, উৎসাহ আছে, কিন্তু এটাও আপনাদের এই প্রবন্ধ থেকে আমি বুঝলাম যে অনেক বিষয় আপনাদের কাছেও পরিষ্কার না। বিশেষ করে বর্তমান জাগতিক অবস্থা সম্পর্কে আপনারা এখন থেকে 100 বছর আগের চিন্তাটা এখানে এসে বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাহলে এখন থেকে ফলপ্রসূ হবে না। অতএব আপনাদের আরও চিন্তা ভাবনা করতে এবং এ ব্যাপারে আগাতে হবে মুরব্বীদেরকে। সেই মুরব্বী কারা? মুরব্বী হচ্ছে হায়াতুল উলিয়া এবং বেফাক, যারা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার অভিভাবক। তারা যদি, সেই কর্তৃপক্ষ যদি না আগায় তাহলে এটা বাস্তবায়ন হবে না এবং কার্যকর হবে না এবং ফলপ্রসূ হবে না। সেজন্য আপনারা আরও উদ্যোগ নেন, আপনাদের দাবিগুলো আপনারা জানান। আমি গতকালকের একটা অভিজ্ঞতা বলি। আমাদের দারুল ইরশাদ মাদ্রাসায় সেখানে কিছু আলেম জমা হয়েছিলেন অন্য একটা প্রসঙ্গটা ছিল ভিন্ন, কিন্তু এই কথাটা আলোচনা হয়েছিল। তো সেখানে সবাই একমত যে আমাদের নিচের সনদের স্বীকৃতি প্রয়োজন। যদি সনদ স্বীকৃতি না হয় তাহলে এই সনদ আমরা কাজে লাগাতে পারবো না, তারা একমত। এখন কিভাবে হবে? আমাদের দাবি জানাতে হবে বেফাকের কাছে, হায়াতুলের কাছে। তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে
যেন আলাপ আলোচনা করে এ ব্যাপারে কার্যকর একটা রূপরেখা যেন তৈরি করে। তা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার সময় টানাটানি, আরেকটা জায়গায় আমাকে যেতে হবে, আমার পত্রিকার যে ডিউটি আছে সেখানে। সেজন্য আমি আপনাদের কাছে এখন বিদায় নিতে চাচ্ছি। ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর, বিদায়ের আগে এমনিতে আপনার বক্তব্য থেকে শুধু একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। এরকম হলে আসলে সবচেয়ে ভালো হতো যে যারা আছেন সবাই একে অপরকে যে প্রশ্নগুলো করবেন, যেটা আমাদের তৃতীয় পর্বে আছে, আপনি সে পর্যন্ত থাকতে পারলে সবচেয়ে ভালো হতো। যেহেতু থাকা যাচ্ছে না, অন্তত একটা সম্পূরক প্রশ্ন আমি করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বলছেন দাওরায়ে হাদিসের বা সর্বোচ্চ সনদ যেটি আছে এখন, সেটির যথাযথ কার্যকারিতার জন্য নিচের সনদগুলোর কার্যকারিতা দরকার, এবং নিচের সনদগুলো যদি সেভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের কওমি মাদ্রাসার যে সিলেবাস যেটা আছে অবশ্যই সিলেবাসে হাত দিতে হবে এবং সেখানে যথেষ্ট পরিবর্তন আনতে হবে। এবং আপনি যেই জাগতিক শিক্ষাগুলোকে বলছেন যে এখানে প্রস্তাবনার মধ্যে এমনটা আছে যে আমরা আমাদের মতো থাকব, জাতীয় কিছু বিষয়কে আমরা ধারণ করে আমরা তাদের সমমানের সনদ নিব। কিন্তু আপনার বক্তব্য থেকে আমরা একটা বিষয় সম্ভবত এরকম বুঝতে পেরেছি যে জাতীয়টাকে কিছু ধারণ করা না, বরং পুরোপুরি সেটাও গ্রহণ করা বা সেটার মধ্যে আসা, বিষয়টা এরকম কিনা, এবং এরকম যদি হয় তাহলে নিচের সনদগুলো বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা দরকার, তো আমাদের কওমি জাতি তারা কি এটার জন্য প্রস্তুত কিনা, যে এত লম্বা সময় ধরে পড়বে, বা এই সাবজেক্টগুলোর চাপ আসলে তারা নিতে পারবে কিনা, এত কিছু একসাথে। আসলে বাস্তব ক্ষেত্রে না নামলে অনেক কিছু অস্পষ্ট থাকে। ওই জাতীয় আমাদের যে সিলেবাসের সম্পূর্ণ ধারণ করা তো সব বিষয় না, এর মধ্যে কিছু জরুরি বিষয় আছে, কিছু আছে সহযোগী বিষয়। জরুরি কিছু বিষয় আমাদের অবশ্যই নিতে হবে এবং তেমনি আমাদের সুযোগও আছে, শুধুমাত্র আমাদের হিম্মত, সৎসাহস থাকতে হবে, ইচ্ছা থাকতে, সদিচ্ছা থাকতে হবে, তাহলে পারা যাবে। যেমন মনে করি এখন আমাদের শরহে বেকায়া জামাতে যারা এইচএসসি সমান পরীক্ষা আমরা চাচ্ছি, পরীক্ষা 700 নম্বরের পরীক্ষা, অথচ ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় 1300 নম্বরের। অতএব আমরা কীভাবে সমান মান চাইব? আমরা বাকিগুলো যদি এখানে যোগ করি তাহলে ঠিক, যদি আমরা 1000 নম্বর করি তাহলে সহজে এটা সমন্বয় করা যায়। আমার বলছি অনেক কিছু বিষয় না, অনেক কিছু বিষয় না, মূলত আমাদের চিন্তাভাবনা এবং আমাদের এই যে ব্যবস্থাপনার দুর্বলতা আছে। সুতরাং সমন্বয় করার অর্থ আমাদের সচেতন, আমাদের যে কথা আমি সর্বেকার কথাই বলি, সর্বেকার 700 বিষয়, 700 নম্বরে কোনোটাই বাদ দেওয়া যাবে না। এর সঙ্গে যদি আর 3টে বিষয় যোগ করে, বাংলা, তারপরে ইংলিশ, আর হচ্ছে মনে করা যায় যে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে ভূগোল থাকবে, বাংলাদেশের স্টাডিজ থাকবে এবং বিশ্ব পরিস্থিতি থাকবে। এই বিষয়গুলো যদি একটা বিষয় হয়, এটা কোনো কঠিন বিষয় না, এবং এইটা যদি হয় তাহলে তারা দুনিয়ার সব জায়গায় খাপ খাতে পারে। এইভাবে আমি একটা উদাহরণ দিলাম, ডিগ্রি পরীক্ষা হয় আমাদের মাত্র 800 নম্বরের, অথচ বর্তমানে ডিগ্রি পরীক্ষা হয় কত, 2300 নম্বরের, আর অনার্স হয়ে গেলে 3100 নম্বর, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে আরও তো 5000 নম্বরের। আমরা পরীক্ষা নিচ্ছি মাত্র 800 নম্বরের। হ্যাঁ, 4400। তাহলে এর কীভাবে সমান হতে পারে? হ্যাঁ, আসলে একটা ব্যাপার আছে, সেটা হলো কি, আমাদের আগে 2 বছর আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেই 2টা বিষয়ে পরীক্ষা নেওয়া গুলো উচিত। কেউ কোনো ছাত্র বিলকুল না পড়ে তো কিছু আসা যায় না।